আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26। আমরা ইংরেজি দ্বিতীয় পত্র তোমার কাছে একদমই পানির মতো সহজ করার প্ল্যানিং নিয়ে মাঠে নেমেছি। ইতিমধ্যে আমাদের 3টা ক্লাস আপলোড হয়েছে। এক হচ্ছে আর্টিকেল নিয়ে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, আরেকটা উইদাউট ক্লুজ সেটা প্রিপোজিশন, আরেকটা উইথ ক্লুজ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। 3টা ক্লাস যদি কোনো শিক্ষার্থী দেখে আপাতত ওই 3টা প্রশ্ন নিয়ে ওই ভিডিও দেখার পর তার আর পরীক্ষার হলে কোনো ভুল হবে না। মানে 3টা ক্লাস একদমই পানির মতো সহজ করে দিয়েছে এই টপিকগুলো। শিক্ষার্থীদের রিকোয়েস্টে আমরা নিয়ম ভেঙে মানে সিরিয়াল করে ক্লাস দিচ্ছিলাম, নিয়ম ভেঙে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে আমাকে দিতে হচ্ছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ইম্পর্টেন্ট একটা ক্লাস। শিক্ষার্থীরা বারবার করে আমাকে প্রশ্ন করছিল, ভাইয়া এই বিষয়ে একটা ক্লাস দেন। এই ক্লাসটা 8-10 মিনিট করার পর তুমি এতটুকু বলবে, ভাইয়া রাইট ফর্ম অফ ভার্বের 95% আমার ওকে কমপ্লিট। মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন দেখি তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। পরীক্ষার হলে অনেক সময় এমন হবে যে আমি এখানে যে 9টা নিয়ম দিয়েছি এই 9টা নিয়ম রিলেটেডই তোমাদের প্রশ্নগুলো আসছে, তখন তুমি 100% অ্যানসার সলভ করতে পারবে। দুই একটা ব্যতিক্রম নিয়ম বাদে আদার্স আমাদের রাইট ফর্ম অফ ভার্ব যেভাবে করতে হয় তার বাকি সবগুলো নিয়ম এই কয়েকটা পয়েন্টের ভিতর আছে। এই কয়েকটা পয়েন্ট কোন শিক্ষার্থী যদি ভালো মতো কমপ্লিট করতে পারে রাইট ফর্ম অফ ভার্ব আজ পর্যন্ত যত প্রবলেম ছিল টোটাল প্রবলেম আজকের এই ক্লাসের মাধ্যমে সলভ হয়ে যাচ্ছে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আমরা এই 9টা নিয়ম সুন্দর করে শেষবারের মতো মাথায় ঢুকিয়ে নেব। এই শেষবার ঢুকাবো, এর পরবর্তীতে পরীক্ষার আগ মুহূর্তে শুধুমাত্র আমাদের পিডিএফ কোর্সে যে পিডিএফ গুলো দেওয়া থাকবে ওইগুলো একটু চোখ বুলিয়ে দেবো, আর কোনো কিছু করতে হবে না। পরীক্ষার হলে দেখবে আর অ্যান্সার করবে, দেখবে আর অ্যান্সার করবে। প্রথমে 1 নাম্বার নিয়মে আসি। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্লাস সাবজেক্ট, তারপরে আবার লিখেছি থার্ড পারসন, তারপরে লিখেছি সিঙ্গুলার নাম্বার, তারপরে সমান সমান দিয়েছি ভার্ব প্লাস এস বাই ইএস হবে। মানে প্রথমে যখন পড়লাম তুমি বুঝতে পারছো না, এবার একটু বুঝিয়ে দিই। ইংরেজি দ্বিতীয় পত্র প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি যখনই এটা অ্যান্সার করতে যাবে তখন তোমার প্রথম কাজ হবে পুরো প্রশ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে পড়ে দেখবে এটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। যদি অতীত রিলেটেড কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে মাথায় এতটুকু রাখবে যে পুরো প্যাসেজটা আমাকে অতীত রিলেটেড এইটা মনে করে তারপরে করতে হবে। যেমন ধরো ওয়ান্স আপন এ টাইম কোনো এক দেশে একটা রাজা ছিল, সেই রাজার রিলেটেড পুরো সেন্টেন্সটা, বা তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে তোমার অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা রিলেটেড তোমার পুরো প্যাসেজটা, বা তোমার বয়স এখন 20 বছর, এই 20 বছরে এসে তুমি 4 বছরে কোনো একটা ঘটনা নিয়ে তুমি পুরো প্যাসেজটা লিখেছো। এই টোটালি হচ্ছে অতীত। আর বর্তমান বলতে এখন বর্তমানে যা কিছু আছে, যদি এই রিলেটেড হয় তাহলে প্রেজেন্ট অর্থাৎ বর্তমান বলতে আমাদের পুরো সেন্টেন্সটা প্রায়গুলো অ্যান্সারই সেই বর্তমান রিলেটেড হবে, অর্থাৎ ভার্ব 1 ভার্বের বেস ফর্ম রিলেটেড হবে। আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে প্রায়গুলো অ্যান্সারই আমাদের ভার্ব 2 অর্থাৎ পাস্ট ফর্ম রিলেটেড হবে। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে পুরো প্যাসেজটা আমি পড়বো যেটা অতীতকাল সম্পর্কিত কোনো কিছু নাকি বর্তমান রিলেটেড কোনো কিছু। যদি দেখি বর্তমান রিলেটেড সেক্ষেত্রে মাস্ট বি মনে রাখবে যে প্রথম সেন্টেন্সটা যখন আমি পড়বো সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, বর্তমান রিলেটেড বা চিরন্তন সত্য এরকম কোনো রিলেটেড যদি টেন্স হয় এবং সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি বুঝি? হি, শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, আবার বলছি একটা বাক্য সুন্দর করে পড়ার পরবর্তীতে দেখলে সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ বর্তমান রিলেটেড বা চিরন্তন সত্য এরকম কোনো রিলেটেড কিছু বলা হয়েছে এবং সেই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বুঝতে পারলে? সেই বাক্যের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমার ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে যেটার অ্যান্সার তোমাকে করতে বলবে, যে এইভাবে ড্যাশ দেওয়া আছে তারপরে এইভাবে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে যেটা থাকবে ওইটার সাথে ভার্বের ওই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। আবারও বলছি, বাক্যটা পুরো পড়ার পর দেখলে এটা প্রেজেন্ট টেন্স রিলেটেড বাক্য অর্থাৎ বর্তমান বা চিরন্তন সত্য এরকম কোনো কিছু একটা বাক্য আছে এবং ওই বাক্যের প্রথম দিকে দেখলে এইভাবে হি অর শি দেওয়া আছে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে। যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সেই সাথে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে ব্র্যাকেটে রাইট ফর্ম ভার্বে যে উত্তরটা করতে বলবে এই ভার্ব যেটাই থাকুক না কেন এই ভার্বের সাথে যদি প্লে বলে তাহলে হবে প্লেস,
অর্থাৎ ভার্ব যেটাই থাকবে ওই ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস যুক্ত হবে। মনে থাকবে? আমি আশা করি আজকের পর থেকে এই এস কথায় বসাতে হবে আর ইএস কথায় বসাতে হবে, এই রিলেটেড মাস্ট বি একটা তো থাকবে। তুমি পরীক্ষার হলে এরকম একটা প্রশ্ন পাবে, এই রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। পুরো সেন্টেন্সটা পড়েছি, পড়ার পর দেখেছি এটা প্রেজেন্ট টেন্স রিলেটেড, এবং সেই সাথে বাক্যের প্রথমে দেখলাম সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ওইখানে আমার ব্র্যাকেটে সুন্দর করে বলা হয়েছে ভার্বের 1 নম্বর রূপ দেওয়া আছে, যে কোনো একটা ভার্ব থাকতে পারে 1 নম্বর রূপ দেওয়া আছে। তাহলে আমার চোখ বন্ধ করে যে বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, চোখ বন্ধ করে আমি এখানে ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস যোগ করে দেব। ওকে, 1 নম্বর নিয়ম ক্লিয়ার। এবার আসি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়ম একই সেম প্রসেস। বাক্যটা আমি এখানে বলেছি কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আচ্ছা মনে করো সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো না, ফার্স্ট পারসন হলো বা সেকেন্ড পারসন হলো, হতেই পারে। থার্ড পারসনের নিয়ম জানলাম যে এস বাই এস যুক্ত হবে। যদি থার্ড পারসন হি অর শি না থাকে তখন আমরা কি করব? হি অর শি না থেকে অন্য কিছু একটা থাকলো, সেক্ষেত্রে আমরা কি করব? উই থাকতে পারে, দে থাকতে পারে। এই রিলেটেড বাক্য যখন থাকবে যে আমি পুরো বাক্যটা সেম আছে, পুরো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, সেই সাথে সাবজেক্ট হচ্ছে ফার্স্ট অথবা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন নাই, থার্ড পারসন থাকলে এস বা ইএস যুক্ত হবে, ব্র্যাকেটে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কিন্তু যদি হি অর শি না থাকে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না হয়, তাহলে চোখ বন্ধ করে ভার্ব যা আছে তাই থাকবে। মনে করো ওই সেম প্লে দিয়ে আমি যদি উদাহরণ দিই যে তোমার 2 নম্বরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, আছে হচ্ছে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওই 2 নম্বরে ব্র্যাকেটের ভিতর যদি প্লে থাকে, চোখ বন্ধ করে কোনো কিছু হবে না, এই প্লেই থেকে যাবে, তুমি পুরো নাম্বারটা পাবে। ক্লিয়ার? আমি আবারও বলি, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমার ব্র্যাকেটে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেই সাথে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমার ওই ব্র্যাকেটে যে ভার্বটা আছে সোজা ওই ভার্বটাই বসবে, ওর কোনো পরিবর্তন হবে না। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইবার আমি প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ বর্তমান সময় বা চিরন্তন সত্য এরকম রিলেটেড কিছু বললাম, যে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে বললাম। আচ্ছা মনে করো বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হলো না, এটা বর্তমান রিলেটেড থাকলো না, পুরো বাক্যটা মনে করো অতীত রিলেটেড বা প্যাসেজটাই টোটালি অতীত রিলেটেড, আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছে অতীত রিলেটেড। আমরা সেক্ষেত্রে জানি যে অতীত রিলেটেড যদি কোনো কিছু হয় তাহলে ভার্বের 2 নম্বর রূপ বসে, অর্থাৎ ভার্ব টু পাস্ট ফর্ম বসে। সেক্ষেত্রে যদি অতীত রিলেটেড পুরো প্যাসেজটা থাকে তাহলে প্রায়গুলো উত্তরই হবে ভার্বের 2 নম্বর রূপ হাতে ধরে, তারপরে আমাকে অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে আমরা নিয়মটা একটু দেখি। বাক্যে যদি ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স আপন, লং অ্যাগো, লং টাইম অ্যাগো, ওয়ান্স, এখানে হবে লাস্ট নাইট, লাস্ট নাইট হতে পারে, তারপরে লাস্ট উইক হতে পারে, লাস্ট উইক হতে পারে, লাস্ট ইয়ার হতে পারে ইত্যাদি, বা এই রিলেটেড কোনো কিছু যদি থাকে যেটা দ্বারা আমাকে অতীতকে ইন্ডিকেট করছে, বর্তমান না অতীতকে ইন্ডিকেট করছে, এরকম কোনো কিছু থাকলে তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তখন ভার্বের 2 নম্বর রূপ বসে, অর্থাৎ পাস্ট ফর্ম বসে। ক্লিয়ার? যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেক্ষেত্রে ভার্বের 1 নম্বর রূপ বসবে এবং সেটা সাবজেক্ট বুঝে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস যুক্ত হবে, ফার্স্ট বা সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে ভার্ব যেটা আছে ওইটাই থাকবে। ওকে, এবার যদি আমরা পুরো বাক্যটা পড়লাম, পড়ার পর দেখলাম যে বাক্যটা অতীত রিলেটেড, অর্থাৎ বাক্যে হয়তো ইয়েস্টারডে ব্যবহার করা হয়েছে, অথবা অ্যাগো ব্যবহার করা হয়েছে, অথবা ওয়ান্স আপন ব্যবহার করা হয়েছে, অথবা ওয়ান্স আপন এ টাইম ব্যবহার করা হয়েছে, লং অ্যাগো, লং টাইম অ্যাগো, ওয়ান্স, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এই রিলেটেড অর্থাৎ অতীতকে বোঝাচ্ছে এরকম কোনো কিছু যদি ব্যবহার করা হয় তাহলে চোখ বন্ধ করে ওইটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে কি? পাস্ট ইনডিফিনাইট টেন্স মানেই হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, অর্থাৎ ব্র্যাকেটে যেটাই থাকুক তুমি ওইখানে উত্তর করার সময় ভার্বের 2 নম্বর রূপ বসিয়ে দিবে। আশা করি এই 3 নাম্বার পর্যন্ত টেন্স অনুসারে কোথায় কি বসাতে হবে, পার্সন অনুসারে কোথায় কি বসাতে হবে টোটালি তোমরা বুঝতে পেরেছো। এই রিলেটেড মিনিমাম পরীক্ষার হলে 5টা প্রশ্ন তুমি পাবে, এই রিলেটেডই 5টা প্রশ্ন পাবে মিনিমাম। ওকে, আশা করি এই 3টা নিয়ম রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষার হলে থাকবে আজকের পর থেকে আর কোনোদিনও তোমার ভুল হবে না। এবার আসি 4 নাম্বার নিয়ম। সাধারণত 2 এর আগে ভার্ব থাকলে 2 প্লাস ভার্ব 1 হয়। এটার নিয়মটা একটু জটিল, মানে পরীক্ষার হলে তুমি অ্যান্সার করবে একটা কিন্তু উত্তর হবে আরেকটা, পরবর্তীতে ভুল। আমি তোমাকে আজকে এই 2 এর কয়েকটা নিয়ম আছে, এই নিয়মগুলো একবারে ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। যদি আমার বাক্যে 2 থাকে, 2 সাথে অনেক সময় ভার্ব প্লাস আইএনজি হয়। যদি বাক্যে 2 থাকে অনেক সময় 2 এর সাথে ভার্বের
বেস ফর্ম হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বসবে। আবার একটু ক্লিয়ার করে দিই, বাক্যে মনে করো একটা বাক্যে টু আছে, এই টু দেখলেই তুমি কখনো উত্তর করতে যাবে না, তোমাকে আগে বুঝতে হবে যে এই টু কোন টু। একটা হচ্ছে তোমার বাক্যে সরাসরি প্রিপজিশন বসছে, প্রিপজিশন থাকলে এক নিয়ম, আরেকটা হচ্ছে প্রিপজিশন ছাড়া, অর্থাৎ একটা ভার্ব দেওয়া আছে, ভার্বের পরে যদি টু থাকে তাহলে আরেক নিয়ম। সেক্ষেত্রে তোমাকে টু দেখলেই অ্যান্সার করতে যাবে না, টু এর আগে পরে কি আছে এগুলো একটু দেখতে হবে। নিয়মটা একটু ক্লিয়ার করে দিই যে সাধারণত টু এর আগে ভার্ব থাকলে, বাক্যে টু আছে, ওই টু এর আগে খুঁজবে যে ভার্ব আছে কিনা। টু এর আগে যদি ভার্ব থাকে তাহলে টু এর পরে যে ব্র্যাকেট আছে না বা ড্যাশ দেওয়া আছে না, ওই ড্যাশে চোখ বন্ধ করে ভার্ব 1 অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বসিয়ে দিবে। তোমার ব্র্যাকেটে যেটাই থাকুক তুমি ভার্বের 1 নম্বর রূপ বসিয়ে দিবে। অর্থাৎ আবারও বলছি, সাধারণত বাক্যে যদি টু থাকে এবং টু এর আগে যদি একটা ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে ভার্ব 1 বসিয়ে দিবে, ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওই ভার্বের 1 নম্বর রূপটা তোমাকে এখানে উত্তর করতে হবে। এবার আসি টু, আরেকটা নিয়ম, টু এর আগে ভার্ব নাই, সেক্ষেত্রে আমি কি করব? টু যদি প্রিপজিশন হয়, শুধুমাত্র টু না, যে কোনো প্রিপজিশনের ক্ষেত্রে বাক্যে যদি কোনো প্রিপজিশন থাকে এবং প্রিপজিশনের পরে ড্যাশ থাকে এবং ব্র্যাকেটে কোনো একটা ভার্ব দেওয়া আছে, চোখ বন্ধ করে ওই ভার্বের পরে একটা আইএনজি যোগ করে দিবে। ক্লিয়ার? চোখ বন্ধ করে একটা আইএনজি যোগ করবে। আমি আবারও বলছি, সাধারণত টু এর আগে যদি ভার্ব থাকে তাহলে টু প্লাস ভার্ব 1 হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ হবে। টু এর পরে ব্র্যাকেট থাকলে তুমি এখানে ভার্বের 1 নম্বর রূপ বসিয়ে দিবে। এবং টু যদি প্রিপজিশন হয় সেক্ষেত্রে এই প্রিপজিশনের ক্ষেত্রে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবে। মনে করো টু প্রিপজিশন থাকলো না, থাকলো হচ্ছে ইন, মনে করো ইন থাকলো, তাহলে ওইখানেও ভার্ব প্লাস আইএনজি হবে। মনে করো অফ থাকলো, তাহলে ওইখানেও ভার্ব প্লাস আইএনজি হবে। মনে করো অ্যাড থাকলো, ওইখানেও ভার্ব প্লাস আইএনজি হবে। অর্থাৎ আমাদের বাক্যে যদি কোনো প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পরে ড্যাশ আছে, তখন আমরা ওইটা উত্তর করার সময় কি করব? ওই প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে, যেই ভার্বই থাকুক ওর সাথে আইএনজি যোগ হয়ে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? বাক্যে যদি টু থাকে, টু এর আগে একটা ভার্ব থাকে, তাহলে ওই বাক্যে ওই ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওই ভার্বের 1 নম্বর রূপ বসবে। বাক্যে যদি কোনো প্রিপজিশন থাকে, সেটা প্রিপজিশন টু হতে পারে, অর্থাৎ টু এর আগে যদি ভার্ব না থাকে সেক্ষেত্রে চোখ বন্ধ করে ওইখানে তুমি ভার্ব প্লাস আইএনজি করবে, অথবা টু এর পরিবর্তে যে কোনো প্রিপজিশন থাকলো ওইখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, আমি উদাহরণ দিব লাস্টের দিকে, আমি কয়েকটা নিচে লিখে রেখেছি, এগুলো তোমাদের দিয়ে সলভ করাবো, এগুলো আমি সলভ করবো না। এখন নিয়ম বোঝাচ্ছি, পরবর্তীতে তুমি নিজে নিজে সলভ করবে। পরবর্তীতে 5 নম্বরে আসি। 5 নম্বরটা আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে বাক্যে যদি প্রিপজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, যে কোনো প্রিপজিশন থাকুক। সেটা যদি টু প্রিপজিশন হিসেবেও যোগ হয়, আমি কি করলাম? টু বুঝবে কিভাবে? টু এর আগে ভার্ব থাকলে ওইখানে ভার্বের 1 নম্বর রূপ বসবে। টু এর আগে যদি ভার্ব না থাকে এবং ওই টু যদি প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা যে কোনো প্রিপজিশনের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি করবে। 6 নম্বরে দেখো, বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি হবে। একটা বাক্য তুমি স্টার্ট করেছো, অ্যান্সার করবে, ওই বাক্যের শুরুতে এইভাবে ড্যাশ দেওয়া আছে, শুরুতেই যদি এইভাবে ড্যাশ থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। বুঝাতে পেরেছি? কোনো বাক্যের শুরুতেই যদি ড্যাশ থাকে এবং তারপরে ব্র্যাকেটে যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবে, কারণ কি ওইটা দিয়ে বাক্যটা স্টার্ট হচ্ছে, অর্থাৎ বাক্যের শুরুটা হচ্ছে ওই ভার্ব দিয়ে। সেক্ষেত্রে ড্যাশ থাকলেই ভার্বের সাথে আইএনজি। এগুলো হচ্ছে বেসিক নিয়ম, বেসিক মনে রাখলেই 90% অ্যান্সার রাইট ফর্ম ভার্বের একদম পরীক্ষার হলে ইজিলি করা সম্ভব। সেক্ষেত্রে আমি আশা করি এই নিয়মটা তোমরা মনে রাখবে যে বাক্যের শুরুতে ড্যাশ থাকলেই পরে ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আমি আইএনজি যোগ করে দিব। ওকে, এবার 7 নম্বর নিয়মে আসি। বাক্যে যদি দুটা ভার্ব থাকে, দুইটা ভার্ব, ঠিক আছে, বাক্যে দুইটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি হবে। বাক্যে দুইটা ভার্ব আছে, এই একটা ভার্ব, তারপরে কিছু একটা বলা হয়েছে, তারপরে আরেকটা ভার্ব আছে, ওই 2 নম্বরে যে ভার্বটা থাকবে না ওই ভার্বের সাথে আইএনজি হবে, যা থাকবে তার সাথে আইএনজি। যদি প্লে থাকে তাহলে প্লেইং হবে, ঠিক আছে, যদি ওয়ার্ক থাকে ওয়ার্কিং হবে, অর্থাৎ ভার্ব যেটাই থাকবে ওইটার সাথে আইএনজি যোগ করে দিবে যদি বাক্যে দুইটা ভার্ব থাকে। ওকে, 8 নাম্বার, ব্র্যাকেটে বি থাকলে, বি থাকতেই পারে, বি মানে আমরা কি বুঝি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে, বি ভার্ব। এখন আমি একটা সেন্টেন্সের অ্যান্সার করতে গেছি, দেখলাম ব্র্যাকেটে এইভাবে বি আছে, সেক্ষেত্রে বি এর পরিবর্তে এম, ইজ, আর, ওয়াজ, আর যে কোনো একটা বসতে পারে, কিন্তু আমি ওই বি এর পরিবর্তে ওইখানে এম বসাবো নাকি ইজ বসাবো নাকি ওয়াজ বসাবো নাকি আর বসাবো নাকি ওয়ার বসাবো, কোনটা বসাবো বুঝতে হবে না? একটু ক্লিয়ার করি। ব্র্যাকেটে বি ভার্ব থাকলে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার হবে যদি ওই সেন্টেন্সটি প্রেজেন্ট হয়, অর্থাৎ বর্তমান রিলেটেড সেন্টেন্স হয় এবং সিঙ্গুলার হয়। অর্থাৎ সিঙ্গুলার বলতে বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয়েছে, যে বিষয়ে কথা বলা হয়েছে ওইখানে একজন আছে, মনে করো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে একা একজন, যেমন রহিম হতে পারে, করিম হতে পারে, আমি সোহেল হতে পারি। যদি এরকম সিঙ্গুলার হয় এবং বাক্যটা যদি প্রেজেন্ট হয় তাহলে এখানে চোখ বন্ধ করে সাবজেক্ট বুঝে হয় এম বসাবে অথবা ইজ বসাবে।
ওকে, আর যদি প্লুরাল হয় অর্থাৎ একজন না কয়েকজনকে বুঝিয়েছে, তাহলে এখানে চোখ বন্ধ করে আর বসাবে। অর্থাৎ বাক্যে যদি বি থাকে, বি এর পরিবর্তে তুমি ওই বাক্যে হয় এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার যে কোনো একটা বসাবে। কিন্তু সেন্টেন্স বুঝে, টেন্স বুঝে যদি প্রেজেন্ট হয় তাহলে এম ইজ আর এই তিনটার যে কোনো একটা বসবে। এবং তুমি ওই প্রেজেন্ট টেন্সে দেখবে ওটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে এম অথবা ইজ হবে। এম সাধারণত আমরা বুঝি আই এর পরে এম বসে, তার মানে কি আই এর পরে এম বসবে, আর অন্যগুলোর ক্ষেত্রে ইজ বসবে। এবং যদি প্লুরাল হয় তাহলে চোখ বন্ধ করে ওইখানে বি এর পরিবর্তে তুমি আর বসিয়ে দিবে। ওকে, এবার বাক্যটা প্রেজেন্ট হলো না, বাক্যটা পাস্ট হলো, অতীত রিলেটেড, সেক্ষেত্রে কি করব? যদি বাক্যটা পাস্ট হয় এবং যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ যে সাবজেক্টটা আছে বা যাকে নিয়ে বাক্যটা গঠন করা হয়েছে সে যদি সিঙ্গুলার হয়, যেমন আমি সোহেল সিঙ্গুলার, যদি আমার নাম এভাবে উল্লেখ থাকে বা সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে বাক্যে বসবে ওয়াজ, আর প্লুরাল হলে ওয়ার। ক্লিয়ার করতে পেরেছি? আবার একটু আমি এই পয়েন্টটা না দেখে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিই। বাক্যে উত্তর করার সময় যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে ওই বি এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা বসবে। বাক্যটা যদি প্রেজেন্ট হয় এবং যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ সাবজেক্টটা মনে করো সিঙ্গুলার, যাকে নিয়ে কথা বলা হয়েছে সে হচ্ছে সিঙ্গুলার একজন, ঠিক আছে, সেক্ষেত্রে ওই বাক্যে হয় এম হবে, বি এর পরিবর্তে হয় এম হবে অথবা ইজ হবে। এম সাধারণত আমরা আই এর পরে এম বসাই, আর অন্যগুলোর ক্ষেত্রে ইজ হবে। ওকে, এবার মনে করো একজন না কয়েকজনকে নিয়ে আলোচনা করা হয়েছে, ওইখানে মনে করো প্লুরাল আছে, সেক্ষেত্রে চোখ বন্ধ করে বি এর পরিবর্তে কি বসাবে? আর বসাবে। এবার বাক্যটা প্রেজেন্ট না, বাক্যটা হচ্ছে পাস্ট। যদি পাস্ট হয় সেই সাথে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে চোখ বন্ধ করে ওইখানে বি এর পরিবর্তে ওয়াজ বসাবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় অর্থাৎ একাধিক লোককে নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে চোখ বন্ধ করে এখানে কি বসাবে? ওয়ার বসাবে। তাহলে এই বি এর পরিবর্তে এম ইজ আর ওয়াজ ওয়ার কোনটা কোথায় বসাতে হবে বুঝাতে পেরেছি? এই রিলেটেড প্রশ্ন আসলে ইনশাআল্লাহ তোমার কোনোদিনও আর কোনো ভুল হবে না, এবং এই রিলেটেড প্রশ্ন তুমি যে 100% পরীক্ষার হলে পাবে এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। এবার লাস্ট 9 নাম্বার কনজাংশন। এন্ড, অর, বাট এসব কনজাংশনগুলোর ঠিক আগে বা পরে যে ভার্ব থাকবে সেই ভার্বের ওই একই ফর্ম বসবে। কনজাংশন বলতে আমরা কি বুঝি? বাক্যের মাঝে সম্পর্ক স্থাপন করে, যেমন এন্ড হতে পারে, অর হতে পারে, বাট হতে পারে, এগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশন রিলেটেড কোনো কিছু যদি বাক্যে থাকে তাহলে সেটার আগে যদি ড্যাশ থাকে তারপরে তোমার যে ভার্ব আছে ওই ভার্বই বসবে, সেটার পরে যদি ড্যাশ থাকে তারপরে যে ভার্ব আছে ওই ভার্বই বসবে। অর্থাৎ এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার করতে পেরেছি? বাক্যে কনজাংশন থাকলেই ভার্ব যেটা আছে সেটাই তোমাকে সলভ করতে হবে। এবার এই 9টা নিয়ম দ্বারা ইনশাল্লাহ তুমি এইচএসসি 26 পরীক্ষার হলে প্রায় 90 থেকে 95% প্রশ্নের অ্যান্সার একদম চোখ বন্ধ করে করতে পারবে, এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। কারণ কি, রাইট ফর্ম অফ ভার্বের যে বেসিক নিয়মগুলো জানলে আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। এই বেসিক নিয়মগুলো হচ্ছে এইগুলো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার হতে পেরেছো। এবার আমি নিচে যে কটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞেস করবো, তুমি নিজে সলভ করে আমাকে দেখাবে, আমি উত্তর বলে দিব। ওকে, এবার আমি 1 নম্বরে আসি। 1 নম্বরে আছে হি প্লে ফুটবল। প্রেজেন্ট মানে টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান সময় রিলেটেড। আর সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে নিয়ম কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ভাবের সাথে এস অথবা ইয়েস হবে। তার মানে উত্তর কি হবে? হি প্লের জায়গা হয়ে যাবে হি প্লেস ফুটবল। ওকে, এবার 2 নম্বরে আসি। ইউ প্লে ফুটবল। আমরা জানি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়, আর যদি ফার্স্ট এবং সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব যা আছে তাই বসবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপ বসবে। কারণ কি, এখানে আমি সেটাই পড়েছি যে ভার্বের যা আছে তাই থাকবে। তাহলে এখানে ইউ প্লে ফুটবল, ব্র্যাকেটে প্লে আছে, তাহলে আমি এখানে কি দিব? ইউ প্লে ফুটবল, যা আছে তাই থাকবে। ওকে, এবার এখানে আরেকটা আছে আই প্লে ফুটবল। আচ্ছা, এই যে আই, এটা বলো তো ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন? এটা হচ্ছে ফার্স্ট পারসন। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড এই দুইটার যে কোনো একটা বাক্যে যদি সাবজেক্টে থাকে তাহলে আমার ভার্ব যা আছে তাই থাকবে, আর যদি খালি থার্ড পারসন থাকে তাহলে এস বাই ইয়েস যুক্ত হবে। কারণ কি, আমি এখানে পড়েছি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট যদি ফার্স্ট সেকেন্ড পারসন হয় তাহলে ভার্ব যা আছে তাই থাকবে। তাহলে এখানে আমি আই প্লে ফুটবল দিয়েছি, তাহলে ব্র্যাকেটে আছে প্লে, অর্থাৎ আমার উত্তর ওই প্লেই হবে। কারণ কি, আমি জানি ফার্স্ট সেকেন্ড পারসন হলে ভার্ব যা আছে তাই থাকবে। এবার আসি 4 নাম্বার। হি গো টু স্কুল ইয়েস্টারডে। এই দেখো ইয়েস্টারডে, নিয়ম কি ছিল? ইয়েস্টারডে, অ্যাগো, সিন্স এই রিলেটেড কোনো কিছু থাকলে ওটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্স মানে আমরা কি বুঝি? ভার্বের 2 নম্বর রূপ। তাহলে হি গো টু স্কুল, ব্র্যাকেটে গো আছে, ভার্বের 2 নম্বর কি হবে? গোর 2 নম্বর রূপ ওয়েন্ট। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? হি ওয়েন্ট টু স্কুল। ওকে, ক্লিয়ার। এবার 5 নম্বরে আই ওয়ান্ট টু ড্যাশ ইট রাইস। আই ওয়ান্ট টু ড্যাশ ইট রাইস। আমরা নিয়ম অনুসারে কি পড়েছি? যদি বাক্যে টু থাকে এবং টু এর আগে যদি একটা ভার্ব থাকে, এখানে ওয়ান্ট আছে,
টু এর আগে একটা ভার্ব আছে, টু এর আগে যদি কোনো ভার্ব থাকে তাহলে চোখ বন্ধ করে ওই বাক্যে ভার্ব যেটা আছে ভার্বের 1 নম্বর রূপ, ওই 1 নম্বর রূপই বসবে। যেমন এখানে ইট আছে, তাহলে এখানে উত্তর হবে আই ওয়ান্ট টু ইট রাইস। এবার 6 নাম্বার, শি ইজ ফন্ড অফ রিড বুকস। আমি তো 5 পর্যন্ত করে দিলাম, পরবর্তী আরো 6টা আছে, এই 6টার উত্তর তোমরা করে দাও। তোমরা করলে বেটার হবে, কারণ কি আমি যদি উত্তর করে দিই সেক্ষেত্রে তোমরা তো নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারলে না। কমেন্টে আমাকে জানাবে এই 5টার উত্তর কোনটার কি হবে। আমি যে নিয়মগুলো শিখিয়েছি এই নিয়মগুলো অ্যাপ্লাই করে এই 5টার উত্তর দিবে। আমি আরেকটা ধরেছিলাম, এটা করে দিই। শি ইজ ফন্ড অফ ড্যাশ, অর্থাৎ ড্যাশে আছে কি রিড বুকস। আচ্ছা, নিয়ম অনুসারে আমরা কি পড়েছিলাম বলো তো? নিয়ম অনুসারে আমরা এখানে একটা কি করেছি, টু করেছি, যে টু এর আগে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের 1 নম্বর রূপই বসবে। এবং যদি প্রিপজিশন হয়, যে কোনো প্রিপজিশন, এই ফন্ড অফ হচ্ছে প্রিপজিশন, যে কোনো প্রিপজিশন যদি হয় তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে এখানে রিড আছে, রিডের সাথে কি হবে, আইএনজি যোগ হবে। তাহলে উত্তর কি হবে, শি ইজ ফন্ড অফ রিডিং বুকস। ক্লিয়ার? আমি 6টা করে দিলাম। পরবর্তী যে 5টা আছে 7 থেকে 11 পর্যন্ত, এই 5টা দেখতে পাচ্ছ। আমি একটু সেন্টেন্সগুলো বলে দিই। ড্যাশ ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড, এবং 8 নম্বরে আছে আই স হিম ড্যাশ প্লে ক্রিকেট। 9 নম্বরে সোহেল ড্যাশ, এখানে বি ভার্ব আছে, বি ভার্বের নিয়ম অবশ্যই আমি তোমাকে শিখিয়েছি। মাই ফ্রেন্ড, তারপরে 10 নম্বরে দে ড্যাশ, ওইখানেও বি ভার্ব আছে, বি প্লেইং। তারপরে 11 নম্বরে হি কেম অ্যান্ড ড্যাশ সেট হেয়ার। এই 5টার উত্তর করে আমাকে কমেন্টে পাঠিয়ে দিবে যে ভাইয়া 5টার উত্তর এরকম হবে এবং এই জন্য এরকম হবে, অর্থাৎ উত্তরের সাথে ব্যাখ্যা মাসবি লাগবে। যদি এই 5টার অ্যান্সার চোখ বন্ধ করে নিজেরা করতে পারো তাহলে এই রাইট ফর্ম অফ ভার্বে 90 থেকে 95% নাম্বার পরীক্ষার হলে তুলতে তোমাকে কেউ আটকাতে পারবে না। আজকের এই ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম অফ ভার্বে তোমার টোটাল প্রবলেম ইনশাআল্লাহ সলভ। আশা করি আপাতত এই প্রশ্ন নিয়ে, শুধুমাত্র এই প্রশ্ন না, আমরা যখন যে ক্লাসটা দিই ওই ক্লাসটা কেউ দেখার পর আপাতত ওই প্রশ্ন রিলেটেড কারা কোনোদিন আর কোনো প্রশ্ন থাকবে না। কারণ কি, আমরা ক্লাসটা এতটাই সহজ করে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দিই। আজকের ক্লাস ছিল একদম পানির মতো সহজ। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।